হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্স গাইড। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের এই চ্যানেলে। আজকে আমরা বেসিক ম্যাথসের আন্ডারে ডিফারেন্সিয়েশন নিয়ে ডিসকাশন করব। ডিফারেন্সিয়েশন ফিজিক্স পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ফিজিক্সের এরকম খুব কম ক্ষেত্রই রয়েছে যেখানে ডিফারেন্সিয়েশন লাগে না। বলতে পারো 80% ফিজিক্স জুড়ে তোমার ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট লাগবে। যারা যারা ডিফারেন্সিয়েশন শুধু সূত্র মুখস্থ করে 3-4টা সূত্র মুখস্থ করে অ্যাপ্লাই করতে চাইছো, তাদের জন্য ডিফারেন্সিয়েশন বুঝতে কিন্তু 10 থেকে 15 মিনিট লাগবে। কিন্তু তুমি বুঝতে পারবে না কেন ডিফারেন্সিয়েশন লাগানো হচ্ছে। সাপোজ করো তুমি যোগ শিখে গেছো, গুণ শিখে গেছো, ভাগ শিখে গেছো, এবারে কোথায় যোগ করতে হয় কোথায় গুণ করতে হয় জানো না, তাহলে তো সেইভাবে অঙ্ক করে তোমার লাভ নেই। ঠিক সেরকম ডিফারেন্সিয়েশন 3-4টা সূত্র যদি শিখে যাও, অ্যাপ্লাই করতে যদি পারো, তাহলেই তোমার ফিজিক্স হয়ে যাবে। কিন্তু সেই ফিলটা পাবে না, কেন ডিফারেন্সিয়েশন আমি ইউজ করছি, সেই ফিলটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি আমার 100% দিয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমাদের অঙ্কতেও ডিফারেন্সিয়েশন রয়েছে, তোমরা কিন্তু সেখানে ফিল পাবে না, কারণ তোমাকে সেখানে একদম তোমাকে রোবটের মতো অঙ্ক কষতে হয়। সেই ফিলটা কিন্তু ফিজিক্সেই পাওয়া পসিবল। বিশ্বাস করো, তুমি এরকম ফিজিক্সের অনেক জায়গায় পাবে যেখানে ডিফারেন্সিয়েশন ইউজ না করে তুমি একটা অঙ্ককে অ্যাপ্রোচ করতে পারবে। কিন্তু সেইখানে যদি তুমি ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট লাগিয়ে দাও, তাহলে কোনো একটা হার্ড অঙ্ক 2 থেকে 3 লাইনের মধ্যে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট ইউজ করে একদম পুরো শর্ট আউট হয়ে যায়। তো ডিফারেন্সিয়েশন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্টও বটে। তার সঙ্গে সঙ্গে তুমি এই টুলটাকে ইউজ করে যে কোনো কমপ্লিকেটেড অঙ্ক কিন্তু নিমেষের মধ্যে সলভ করতে পারবে। তো চলো আজকে আমরা আমাদের ডিসকাশন শুরু করছি। সব থেকে প্রথমে তোমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ফাংশন। ফাংশন কি? অনেকে ফাংশন ক্লাস 10-এ পড়েছো, আজকে আরেকবারটি পড়ে নাও। দেখো ফাংশন, সাপোজ করো আমি একটা ভেরিয়েবল হচ্ছে ওয়াই, ওয়াই এর সঙ্গে এক্স এর কিছু সম্পর্ক রয়েছে। ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, ওয়াই কিউব ইজ ইকুয়াল টু রুট আন্ডার এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু tan x, y is equal to e to the power x। এরকম কিছু সম্পর্ক রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এইখানে y এর মানটা x এর উপর পুরোপুরি ডিপেন্ড করেছে। তুমি যদি x এর মান চেঞ্জ করো তাহলে y এর মানও চেঞ্জ হবে। এখন এইরকম তুমি y এর সঙ্গে x এর ইনফাইনাইট সম্পর্ক তুমি লিখে দেখাতে পারো। এখন প্রত্যেকটা সম্পর্ক, এই যে ইনফাইনাইট ধরনের সম্পর্ক করা পসিবল, তুমি সেই সম্পর্কগুলোকে ম্যাথমেটিক্যালি একটা লাইনে একটা জেনারেল এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করতে পারো। সেই এক্সপ্রেশনটা হচ্ছে এই যে এতগুলো সম্পর্ক, সব সম্পর্ক আমি লিখে দেখাইনি, এই এতগুলো সম্পর্ককে একটা সিঙ্গেল লাইন দিয়ে প্রকাশ করা সম্ভব, যেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x। এই যে লাইনটা আমি লিখলাম, এই লাইনটা যে আমি লিখলাম, এটা কি প্রকাশ করছে? এটা প্রকাশ করছে y ইজ ফাংশন অফ x, অর্থাৎ y এর যে মান সেটা পুরোপুরি x এর উপরে নির্ভরশীল। তুমি যদি x এর মানটা চেঞ্জ করো তাহলে y এর মানটাও চেঞ্জ হবে। এইটা হচ্ছে ফাংশন। এবার y ইজ ইকুয়াল টু fx এর আন্ডারে, মানে y এর সঙ্গে x এর কোনো একটা স্পেসিফিক সম্পর্ক রয়েছে, এই লাইনটা আমার এটাই প্রকাশ করছে। এখন সম্পর্কটা কি সেটা কিন্তু বলা পসিবল নয়। এই লাইনটা এটাই প্রকাশ করছে যে y এর সঙ্গে x এর কোনো একটা সম্পর্ক রয়েছে, যে সম্পর্কটাকে একটা জেনারেলি আমি একটা এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ x। এখন অনেক জায়গায় y ইজ ইকুয়াল টু fx না লিখে y ইজ ইকুয়াল টু, অনেক জায়গাতে তুমি এটা y ইজ ইকুয়াল টু y অফ x ও পাবে।
সবসময় যে এফএক্স দেওয়া থাকবে তার কিন্তু কোনো মানে নেই, অনেক জায়গাতে এফএক্সও দেওয়া থাকতে পারে। তাহলে ওয়াই এর সঙ্গে এক্স এর ইনফাইনাইট রকমের সম্পর্ক হতে পারে, সেই প্রত্যেকটা সম্পর্ককে আমি একটা জেনারেল এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। তুমি কোথাও কোথাও ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স এই আকারে পাবে, কোথাও কোথাও ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই অফ এক্স এই আকারে পাবে। এটা প্রকাশ করছে এক্স এর সঙ্গে ওয়াই এর কোনো একটা সম্পর্ক রয়েছে। বোঝা গেছে? এবারে তোমাকে আরো কিছু জিনিস, একটা জিনিস তোমাকে আমি কালকেই শিখিয়েছিলাম। এবার দেখো ওয়াই এর সঙ্গে এক্স এর কোনো একটা সম্পর্ক যে রয়েছে সেটাকে আমি গ্রাফিক্যালি প্রকাশ করতে পারি। ঠিক আছে, কিভাবে প্রকাশ করব? দেখো, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, সাপোজ করো সম্পর্কটা হচ্ছে এইরকম টাইপের, ধরে নিচ্ছি একটা y is equal to fx। এই সম্পর্কটাকে যদি আমি গ্রাফে যদি প্লট করি তাহলে একটা এরকম টাইপের গ্রাফ আসবে। এইদিকে আমি রিপ্রেজেন্ট করেছি x অ্যাক্সিস কে, এইদিকে আমি রিপ্রেজেন্ট করেছি y অ্যাক্সিস কে। কালকে আমি তোমাদেরকে একটা টার্ম শিখিয়েছিলাম যেটাকে স্লোপ বলেছিলাম, তোমাকে কালকে আমি স্লোপ পড়িয়েছিলাম। স্লোপ মানে কি ছিল? স্লোপকে আমি m দিয়ে প্রকাশ করেছিলাম, m ইজ ইকুয়াল টু ছিল ডেল্টা y বাই ডেল্টা এক্স, অর্থাৎ এক্স এর পরিবর্তনের রেসপেক্টে বা এক্স এর চেঞ্জের রেসপেক্টে ওয়াইটা কি রেটে চেঞ্জ হচ্ছে সেটাই আমার স্লোপ রিপ্রেজেন্ট করছিল। আগের ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করা হয়েছিল। এই স্লোপটা কিন্তু খুব কাজে আসবে যদি আমাকে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট বুঝতে হয়। এবারে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট বুঝতে গেলে তোমাকে আরো দুটো টার্ম বুঝতে হবে, যেটা হচ্ছে কর্ড আর ট্যানজেন্ট। ঠিক আছে, দেখো এরকম কার্ভ রয়েছে। সাপোজ করো একটা স্ট্রেট লাইন, এই কার্ভকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এটা হচ্ছে তোমার পি পয়েন্ট, এটা হচ্ছে তোমার পি পয়েন্ট, P1 নাম দিতে পারো, যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1। এটা হচ্ছে P2 পয়েন্ট, যার কোঅর্ডিনেট হচ্ছে x2, y2। যে স্ট্রেট লাইন কোনো একটা কার্ভকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেই স্ট্রেট লাইনকে আমি কর্ড বলবো। তাহলে এটা হয়ে গেল আমার কর্ড, এইটা হয়ে গেল আমার কর্ড। এবারে আমি P1 P2 পয়েন্টটাকে যদি খুব ক্লোজ নিয়ে আসি, এটাকে এখানে ড্র করে দিচ্ছি, দাঁড়াও। ছাড়ো, সাপোজ করো এই যে P1 P2 পয়েন্ট দুটো খুবই ক্লোজ আছে, খুব ক্লোজ, একদম যতটা কাছে পসিবল।
P1 P2 পয়েন্টটাকে আমি এতটা কাছে নিয়েছি, যেমন একদম পর পর, খুবই একদম কাছাকাছি, তাহলে এই পয়েন্ট দুটোকে যে স্ট্রেট লাইন কানেক্ট করবে, এই স্ট্রেট লাইনকে তখন আমি ট্যানজেন্ট বলবো, এই স্ট্রেট লাইনকে তখন আমি ট্যানজেন্ট বলবো। কর্ড মানে কি? যদি কোনো একটা স্ট্রেট লাইন, কোনো একটা কার্ভকে দুটো পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে, তাহলে সেই স্ট্রেট লাইনকে আমি কর্ড বলবো। এখন এই P1 P2 পয়েন্ট দুটো যদি খুব কাছাকাছি হয়, এই P1 P2 পয়েন্ট দুটো যদি খুব কাছাকাছি হয়, সাপোজ করো এই P2 পয়েন্টটা কাছাকাছি এসে একদম এইখানে এলো, তখন এই যে স্ট্রেট লাইনটা পাবো, তখন এই স্ট্রেট লাইনকে আমি ট্যানজেন্ট বলবো। এখন কোন শর্তে কর্ড ট্যানজেন্ট হবে সেটা তোমাকে আগে বুঝতে হবে। কোন শর্তে কর্ড আমার ট্যানজেন্ট হবে সেটা আমাকে বুঝতে হবে। তুমি লক্ষ্য করে দেখো, আমি যদি এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ক্যালকুলেট করি, যদি আমি এইখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে এইটা প্রকাশ করবে আমার ডেল্টা ওয়াই কে, এটা প্রকাশ করবে আমার ডেল্টা এক্স কে। কি বলছি বুঝতে পারছো? এটা প্রকাশ করবে ডেল্টা ওয়াই কে, এটা প্রকাশ করবে ডেল্টা এক্স কে। সাপোজ করো এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে আমার থিটা, তাহলে এখন ট্যান থিটা মানেই তো স্লোপ, এটাকে আমি এম দিয়ে প্রকাশ করতে পারি, ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। কি রিপ্রেজেন্ট করবে? এটা রিপ্রেজেন্ট করবে স্লোপ অফ দিস কর্ড। কি বললাম বুঝতে পারলে? আমি কি করলাম দেখো, সবথেকে প্রথমে আমি একটা এরকম নর্মাল কার্ভ ড্র করলাম, ওই কার্ভের উপরে এমন একটা স্ট্রেট লাইন ড্র করলাম যে স্ট্রেট লাইন এই কার্ভকে দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করছে। একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1, y1, আর একটা পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x2, y2। এখন আগের ভিডিও যারা ভালোভাবে দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে এই যে স্ট্রেট লাইনের লেন্থটা, এই যে লেন্থটা, সেটা কত হবে? y2 মাইনাস y1। এই লেন্থটাকে আমি y2 মাইনাস y1 বলতে পারি, y2 মাইনাস y1। এই লেন্থটাকে আমি x2 মাইনাস x1 বলতে পারি। তাহলে এইটা হয়ে যাবে আমার y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আর এইটাই স্লোপ বলছিলাম, যে কোনো একটা ভেরিয়েবলের চেঞ্জের রেসপেক্টে অন্য আর একটা ভেরিয়েবল কি রেটে চেঞ্জ হচ্ছে সেটাকে আমি স্লোপ বলবো, যেটাকে আমি এম দিয়ে প্রকাশ করব বা এম দিয়ে রিপ্রেজেন্ট করব। এখন এই স্ট্রেট লাইন পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে তার ট্যানটাকে আমি স্লোপ বলেছিলাম। তাহলে এইখানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু এম কি প্রকাশ করছে? স্লোপ অফ কর্ডকে রিপ্রেজেন্ট করছে। এইখানে এই ট্যান থিটা রিপ্রেজেন্ট করছে স্লোপ অফ কর্ডকে। এই যে ট্যান থিটা, এটা কি রিপ্রেজেন্ট করছে? এটা রিপ্রেজেন্ট করছে আমার স্লোপ অফ কর্ডকে। স্লোপ অফ কর্ডকে রিপ্রেজেন্ট করেছে। এখন তুমি লক্ষ্য করে দেখো, যদি এটা হচ্ছে সাপোজ করো এটা আমার P1 পয়েন্ট, এটা হচ্ছে আমার P1 পয়েন্ট, আর এক্স্যাক্টলি এর পাশে আরেকটা পয়েন্ট আছে P2। আমি কি করছি? ডেল্টা এক্স এর ভ্যালুটাকে ছোট করতে থাকছি। আমি কি করছি? এই ডেল্টা এক্স এর যে ভ্যালু, সেটাকে ছোট করতে থাকছি। এমনি করলাম, এমনি করলাম,
দিয়ে একটা সময় এরকম হয়ে যাবে। অন্য একটা পেজে বোঝাই, ছাড়ো। এবারে দেখো, এটা আমার প্রকাশ করছে ডেল্টা এক্স কে, এটা আমার প্রকাশ করছে ডেল্টা ওয়াই কে। ডেল্টা এক্স আমি যত ছোট করছি, ডেল্টা এক্স এই যে এইটাকে দেখো, আগে ডেল্টা এক্স কতটা ছিল, আগেই এত বড় ছিল আমার ডেল্টা এক্স, আগেই ডেল্টা এক্স আমার এত বড় ছিল। এইখানে যখন আনলাম তখন ডেল্টা এক্সটা আমার এত বড় রইল। যখন আমি 8 কর্ডে এলাম তখন ডেল্টা এক্স এর ভ্যালু আমার এতটা দাঁড়ালো। ডেল্টা এক্স আমি যত ছোট করছি তত কর্ডের লেন্থটা ছোট হচ্ছে। একটা সময় যদি আমি ডেল্টা এক্সটাকে সাপোজ করো ডেল্টা এক্স কে করলাম 0.000000001, ডেল্টা এক্স এর ভ্যালুটা এত এত কম করলাম, অর্থাৎ x2 মাইনাস x1 এই ভ্যালুটাকে 0.0000 যতগুলো জিরো লাগানো পসিবল লাগিয়ে দাও, দিয়ে 0.00000001 করো। তাহলে কি হবে, আমার এই যে ডিফারেন্স সেটা ছোট হতে থাকবে। আমি জিরো করতে পারবো না। যদি আমি ডেল্টা এক্সটাকে জিরো করে দিতাম, তাহলে x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যেত, তাহলে x2 ইজ ইকুয়াল টু x1 হয়ে যেত। তাহলে এইটা আমি তো করতে পারবো না, এটা আমি করতে বলছি না। আমি কি করছি, এটার ভ্যালু যতটা ছোট করা পসিবল ততটা ছোট করতে বলছি। ডেল্টা এক্স এর ভ্যালু যতটা ছোট পসিবল ততটা ছোট করতে বলছি। তাহলে এই পয়েন্টটা আমার পি ছিল, এই পয়েন্ট, আচ্ছা এই পয়েন্টটা আমার পি1 ছিল, এই পয়েন্টটা আমার পি2 ছিল। দেখো x2 মাইনাস x1 বা x এর ডিফারেন্সটা আমি জিরো করব না, কিন্তু জিরোর যতটা কাছে যাওয়া পসিবল ততটা কাছে আমি যাচ্ছি। যদি আমি ম্যাথামেটিক্যালি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, তাহলে ম্যাথামেটিক্যালি এটাকে একটা এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করা হয় যেটাকে লিমিট বলা হয়। এই এক্সপ্রেশনটাকেই ম্যাথামেটিক্সে লিমিট বলা হয়, ঠিক আছে? এইটাকে বলা হয় লিমিট অফ
ডেল্টা এক্স টেন্স টু জিরো, ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে ডেল্টা এক্স এর যে ভ্যালু সেটা জিরো হবে না, কিন্তু জিরোর যতটা কাছে থাকা পসিবল ততটা কাছে হবে। যদি আমি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করি, এটা রিপ্রেজেন্ট করছে ডেল্টা এক্স এর ভ্যালু হচ্ছে এটা। তুমি যদি এই কন্ডিশন অ্যাপ্লাই করো তাহলে P1 আর P2 পয়েন্ট একদম কাছাকাছি হয়ে যাবে, একদম পাশাপাশি হয়ে যাবে। এই কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করো তাহলে P1 পয়েন্ট আর P2 পয়েন্ট একদম কাছাকাছি হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? যদি আমি ডেল্টা এক্স এর ভ্যালু 0.000000 যতটা জিরো, যতগুলো জিরো তোমার পক্ষে বসানো পসিবল ততগুলো জিরো বসাও, তারপরে 1 বসাও। মানে ডেল্টা এক্স এর ভ্যালু জিরোর যত কাছে যাওয়া পসিবল তত কাছে করো। যদি তুমি এরকম করতে মানে ডেল্টা এক্স এর এই চেঞ্জটা যদি করতে পারো, এক্স এর খুবই ছোট চেঞ্জ যদি করতে পারো, তাহলে এটাকে ম্যাথমেটিক্যালি একটা এক্সপ্রেশন দিয়ে প্রকাশ করা হয় যেটাকে লিমিট বলবো। লিমিট অফ ডেল্টা এক্স টেন্স টু জিরো করলাম মানে ডেল্টা এক্স এর ভ্যালুটা খুবই কম পরিবর্তন করলাম। আর তুমি যদি এই পরিবর্তনটা করো তাহলে ডেল্টা এক্স এর ভ্যালু যত ছোট হচ্ছে P1 P2 তত কাছে আসতে থাকছে। ডেল্টা এক্স এর ভ্যালু যত ছোট হচ্ছে, এই দেখো ডেল্টা এক্স এর ভ্যালু আগে এইখানে ছিল, P2 পয়েন্টটা এইখানে ছিল। ডেল্টা এক্স এর ভ্যালু যখন আমি চেঞ্জ করে এতটা করলাম তখন P2 পয়েন্ট এইখানে এলো। ডেল্টা এক্স এর ভ্যালু যখন ছোট করে আমি এতটা করলাম তখন P2 পয়েন্টটা এইখানে এলো। যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো করবো, যখন আমি ডেল্টা এক্স টেন্স টু জিরো করবো অর্থাৎ ডেল্টা এক্সটা একটু চেঞ্জ করবো, তখন P2 পয়েন্ট আমার এইখানে আসবে। তখন P1 P2 খুব কাছাকাছি দুটো পয়েন্ট হয়ে যাবে। আর ঠিক সেই সময় P1 P2 যদি খুব কাছাকাছি হয়ে যায় তখন আমার কর্ড আর কর্ড থাকবে না, তখন আমার কর্ডটা ট্যানজেন্ট হয়ে যাবে। এই যে কর্ড, এই কর্ড তখন আমার ট্যানজেন্ট হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? যদি আমি এক্স এর ভ্যালু খুবই অল্প চেঞ্জ করি তাহলে এটাকে ম্যাথামেটিক্যালি একটা এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যেটাকে লিমিট অফ ডেল্টা এক্স টেন্স টু জিরো বলে। তুমি যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দাও তাহলে P1 আর P2 পয়েন্ট খুব কাছাকাছি পয়েন্ট হয়ে যাবে। P1 আর P2 পয়েন্ট খুব কাছাকাছি পয়েন্ট হয়ে যাবে, তখন আমার কর্ড কিসে পরিণত হবে? এই কর্ড আমার তখন ট্যানজেন্টে পরিণত হবে। এই যে কর্ড, এটা তখন আমার ট্যানজেন্টে পরিণত হবে। কি বলছি বুঝতে পারছো? এবারে তুমি এইখানে এসো। তাহলে কর্ড আমার ট্যানজেন্টে তখনই চেঞ্জ হবে যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো হবে। এই যে কর্ড আমার ট্যানজেন্ট এ তখনই কনভার্ট হবে যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো হবে, অর্থাৎ ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 0.000000000001। যতগুলো জিরো বসানো পসিবল ততগুলো জিরো বসাও, তারপরে 1 দাও। তুমি যদি এই কন্ডিশনটা অ্যাপ্লাই করো তখন কর্ড আমার ট্যানজেন্টে পরিণত হবে। ঠিক সেই সময়ে আমি যদি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বের করি, শর্ত কি আছে না, where ডেল্টা এক্স টেন্স টু জিরো, অর্থাৎ ডেল্টা এক্স এর চেঞ্জটা খুবই অল্প আমি করেছি। এইটাকে ম্যাথামেটিক্যালি একটা টার্ম দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যে লিমিট অফ ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু dy বাই dx। যদি আমি এখন ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর ভ্যালু বের করতে চাই, যেখানে ডেল্টা এক্স এর চেঞ্জ আমি করিনি, সরি এক্স এর চেঞ্জ আমি করিনি, যদি আমি এখন ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স বের করতে যাই যেখানে ডেল্টা এক্স টেন্স টু জিরো, এই পুরো জিনিসটাকে ম্যাথামেটিক্যালি একটা সম্পর্ক দিয়ে ম্যাথামেটিক্যালি একটা এক্সপ্রেশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যেটাকে বলা হচ্ছে লিমিট অফ ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। মানে আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর ভ্যালু বের করব কখন না, যখন ডেল্টা এক্স টেন্স টু জিরো হবে। এইটাকে ম্যাথামেটিক্যালি অ্যাকচুয়ালি কারেক্ট ফর্ম, এইটা কারেক্ট ফর্ম নয়, এটা আমার কারেক্ট ফর্ম নয়, কারেক্ট ফর্ম হচ্ছে এটা। যদি আমি ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এর ভ্যালু বের করতে চাই
যেখানে ডেল্টা এক্স টেন্স টু জিরো, আমি এরকম করে এক্সপ্রেস করতে পারি না। এটাকে যদি আমাকে এক্সপ্রেস করতে হয় তাহলে আমাকে লিমিট অফ ডেল্টা এক্স টেন্স টু জিরো বসাতে হবে, দিয়ে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কে প্রকাশ করতে হবে। এখন এত বড় যে এক্সপ্রেশনটা আসছে, এই এক্সপ্রেশনটাকে বের করা একটু, এই এক্সপ্রেশনটাকে লেখা একটু কষ্টকর হয়। কেন বেকার আমি এত বড় এক্সপ্রেশন লিখতে যাব? এই পুরো এক্সপ্রেশনটাকেই ছোট করে আমি ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি। কি বললাম বুঝতে পারলে? তাহলে এইখানে যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স হয়েছে আর এইখানে যে ডিওয়াই বাই ডিএক্স হয়েছে, এটা বেসিক্যালি একই জিনিসকে প্রকাশ করে। এটাও ডেল্টা ওয়াই, এই ডিওয়াই বাই ডিএক্স মানেও ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, আর এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানে তুমি বুঝতেই পারছো। তাহলে আমার বলার বক্তব্য, এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন এদের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। পার্থক্যটা কোথায়? এখানে ডেল্টা এক্স এর ভ্যালু টেন্স টু জিরো হবে, কিন্তু এইখানে ডেল্টা এক্স এর উপরে কোনো রেস্ট্রিকশন আমি চাপাইনি। ডেল্টা এক্স এর ভ্যালু যা খুশি হতে পারে। কি বললাম বুঝতে পারলে? এবারে তুমি এটাকে এখানে লিখে রাখো, অসুবিধা নেই। দাঁড়াও, এবারে এইখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স স্লোপ রিপ্রেজেন্ট করেছিল কার? না কর্ডের। এখন এইখানে ডিওয়াই বাই ডিএক্স, এইখানে যে ডিওয়াই বাই ডিএক্স হবে, ডিওয়াই বাই ডিএক্স মানেই তো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, কিন্তু একটা স্পেশাল কন্ডিশনে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কে প্রকাশ করছে। সেটা কি না, ডেল্টা এক্স এর ভ্যালু যখন টেন্স টু জিরো হবে। আবার বলছি, ডিওয়াই বাই ডিএক্স মানেও ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, কিন্তু এই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স মানেটা এখানে হচ্ছে ডেল্টা এক্স এর ভ্যালু আমার টেন্স টু জিরো হবে। আবার বলছি, ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, যেখানে ডেল্টা এক্স এর ভ্যালু টেন্স টু জিরো হবে। এটাকেই ম্যাথামেটিক্যালি আমি লিমিট অফ ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স করে রিপ্রেজেন্ট করলাম। এইখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স স্লোপ অফ কর্ড কে প্রকাশ করছিল, কিন্তু যখন আমার এই কন্ডিশনটা অ্যাপ্লাই হয়ে যায় তখন কর্ড তো আমার কর্ড থাকে না, কর্ড আমার ট্যানজেন্টে পরিণত হয়। এই যে এটা স্লোপ অফ কর্ড থাকবে না, এটা আমার স্লোপ অফ ট্যানজেন্ট হয়ে যাবে। এটা স্লোপ অফ কর্ড না হয় স্লোপ অফ ট্যানজেন্ট হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স স্লোপ অফ কর্ড কে প্রকাশ করে, এইখানে ডিওয়াই বাই ডিএক্স স্লোপ অফ ট্যানজেন্ট কে প্রকাশ করে। এটা হচ্ছে মানে কিছুই জিনিস ছিল না, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স স্লোপ অফ কর্ড আর ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে স্লোপ অফ ট্যানজেন্ট। তুমি কর্ড মানে বুঝতে পেরেছো, তুমি ট্যানজেন্ট মানে বুঝতে পেরেছো। এবারে এই সিম্পল ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটা কিভাবে কাজ করবে সেটা যখন ফিজিক্সে ঢুকবো তখন বুঝবো। আমরা কাইনেমেটিক্সে তুমি ভালোভাবে বুঝতে পেরে যাবে যে স্লোপ কি রিপ্রেজেন্ট করছে, তোমার ট্যানজেন্টের স্লোপ কি রিপ্রেজেন্ট করছে, কর্ডের স্লোপ কি রিপ্রেজেন্ট করছে, ভালোভাবে বুঝতে পারবে। এইগুলো কিন্তু পিওর ম্যাথমেটিক্স, এটা কিন্তু তোমাকে বুঝতে লাগবে। এবারে ডিওয়াই বাই ডিএক্স বের করার কিছু সূত্র রয়েছে, আমি আগে দুটো প্রমাণ করে দেখাবো, তারপরে আমি তোমাকে সূত্র মুখস্থ করাচ্ছি। দেখো, সাপোজ করো y is equal to x স্কোয়ার। তুমি এক্সটাকে চেঞ্জ করলে এক্সটা চেঞ্জ হলো এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে ওয়াইটাও আমার চেঞ্জ হয়ে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হয়ে যাবে। আমি যদি এক্সটাকে চেঞ্জ করে এক্স প্লাস ডেল্টা এক্স করি তাহলে অবশ্যই এক্স এর চেঞ্জ হলে ওয়াইও চেঞ্জ হবে। কেন? কারণ এটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ফাংশনকে প্রকাশ করছে। আমাকে জানতে চেয়েছে
যে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত হবে, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কত হবে, এটি আমাকে জানতে চেয়েছে। তাহলে আমাকে এখানে বলে দিয়েছে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তুমি এটাকে y ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স লিখতে পারো, অবশ্যই তুমি লিখতে পারো। এখানে x এর ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে y এর ভ্যালু চেঞ্জ হবে, কিন্তু আমি x এর ভ্যালুটাকে চেঞ্জ করেছি, কত করেছি, x প্লাস ডেল্টা এক্স করেছি। এখন x এর ভ্যালু যদি চেঞ্জ হয়, আর যেহেতু y টা হচ্ছে x এর ফাংশন, তাহলে x এর ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে y এর ভ্যালু চেঞ্জ হবে। তো y এর ভ্যালু চেঞ্জ হয়, y প্লাস ডেল্টা y হয়েছে, আমাকে dy বাই dx বের করতে হবে। পয়েন্ট নাম্বার 1, আমি যখন dy বাই dx বের করছি, dy বাই dx বের করছি, আমরা জানি dy বাই dx মানে লিমিট অফ ডেল্টা x টেন্ডস টু 0 ডেল্টা y বাই ডেল্টা x কে রিপ্রেজেন্ট করে। এখন y ইজ ইকুয়াল টু যদি x স্কয়ার হয়, তাহলে y প্লাস ডেল্টা y ইজ ইকুয়াল টু x প্লাস ডেল্টা x তার হোল স্কয়ার হবে। তাহলে y প্লাস ডেল্টা y ইজ ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার। তো তাহলে এটাকে লিখতে পারি x স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা এক্স তার হোল স্কয়ার। এবারে তুমি একটা কথা বলো, ডেল্টা এক্স এর ভ্যালু তো অনেক ছোট, ডেল্টা এক্স এর ভ্যালু তো অনেক ছোট। সাপোজ করো ডেল্টা এক্স এর ভ্যালু 0.01, সাপোজ করো ডেল্টা এক্স এর যে ভ্যালু 0.01, তাহলে ডেল্টা এক্স তার হোল স্কয়ার এর ভ্যালু কত হবে, 0.0001 হবে। এখন লিমিট অফ ডেল্টা এক্স টেন্ডস টু 0 মানে শুধু ডেল্টা এক্স এর ভ্যালু যে 0.01 হবে এমনটা নিশ্চয়ই নয়, 0.000001 হবে, যতগুলো জিরো বসাতে পারো। তাহলে ডেল্টা এক্স স্কোয়ারের ভ্যালু তো আরো কম হবে। এখন এটা যেহেতু হচ্ছে, তাই জন্য আমি এইটাকে আমি নেগলেক্ট করে এটাকে আমি 0 লিখে দিতে পারি, এই পুরো জিনিসটাকে আমি নেগলেক্ট করতে পারি। এখন দেখো y প্লাস ডেল্টা y, এই যে এক্স স্কোয়ারের যে ভ্যালুটা এসেছে না, এই এক্স স্কোয়ার মানেও তো y, এই এক্স স্কোয়ার মানেও তো y প্লাস 2x ডেল্টা এক্স। এখন দেখো এইখান থেকে আমার এই y আর এই y কেটে যাবে। এবার দেখো ডেল্টা y ইজ ইকুয়াল টু 2x ডেল্টা এক্স, তাহলে ডেল্টা y বাই ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু কত হলো, 2x। এটা কখন এসেছে, যখন আমি এটাকে এলিমিনেট করেছি। আর এটাকে এলিমিনেট কখন করতে পেরেছি না, যখন আমার ডেল্টা এক্স টেন্ডস টু 0 হয়েছে। তাহলে এইটাই তো আমার dy বাই dx কে প্রকাশ করছে, এটাই তো আমার dy বাই dx কে প্রকাশ করেছে। তাহলে এইখান থেকে একটা ফর্মুলা পড়লাম, এইখান থেকে একটা ফর্মুলা পড়লাম যে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি হয়, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু 2x হচ্ছে, এটাই পড়লাম। তাহলে y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি হয়, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু 2x হচ্ছে, এটা আমরা প্রমাণ করে দেখলাম। এবারে আরেকটা প্রমাণ করব যে y ইজ ইকুয়াল টু যদি x কিউব যদি হয়, y ইজ ইকুয়াল টু x কিউব যদি হয়, দাঁড়াও ছাড়ো,
y ইজ ইকুয়াল টু এক্স কিউব যদি হয় তাহলে আমার dy বাই dx ইজ ইকুয়াল টু কত আসছে বের করতে হবে। তাহলে y ইজ ইকুয়াল টু এক্স কিউব তাহলে y প্লাস ডেল্টা y ইজ ইকুয়াল টু এক্স প্লাস ডেল্টা এক্স তার হোল কিউব। তাহলে y প্লাস ডেল্টা y ইজ ইকুয়াল টু এক্স এস কিউব এক্স এ প্লাস বি তার হোল কিউব মানে কি এ কিউব প্লাস 3ab স্কোয়ার সরি 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস ডেল্টা এক্স তার হোল কিউব প্লাস ডেল্টা এক্স তার হোল কিউব। এখন এই যে জিনিসটা পড়লাম এটা মানে তো y, তাহলে y প্লাস ডেল্টা y ইজ ইকুয়াল টু y প্লাস 3x স্কোয়ার ডেল্টা এক্স। এখন ঘটনা হচ্ছে যেহেতু আমি dy বাই dx বের করছি অর্থাৎ ডেল্টা এক্স টেন্স টু 0 তাহলে ডেল্টা এক্স স্কোয়ার তো এলিমিনেট হবে, ডেল্টা এক্স কিউব তো এলিমিনেট হবে কারণ এর প্রত্যেকের ভ্যালু আমার 0 করে করে আসবে। তাহলে এই পুরো জায়গাটা আমি কিন্তু বাদ দিয়ে দেব, এই পুরো জিনিসটাকে কিন্তু বাদ দিয়ে দেবো আমি। এবার তুমি এখান থেকে দেখো এই y আর এই y কাটছে তাহলে ডেল্টা y বাই ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার হচ্ছে, এটাও একটা অঙ্ক। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে y ইজ ইকুয়াল টু এক্স কিউব যদি হয় তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার। এটা আরেকটা সূত্র আমার। আর এই যে এক্সপ্রেশনটা বের করলাম এইগুলো আমি কখন করতে পারলাম যখন লিমিট অফ ডেল্টা এক্স টেন্স টু 0। তাহলে এই ডেল্টা y বাই ডেল্টা এক্স মানেই তো dy বাই dx কে প্রকাশ করছে, এইটা মানেই তো আমার dy বাই dx কে প্রকাশ করছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম y ইজ ইকুয়াল টু এক্স কিউব যদি হয় তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার আসবে। এক নাম্বার সূত্র পড়লাম y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার যদি হয় তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু 2x হচ্ছে। আচ্ছা এইটাকে আমি অন্যভাবেও লিখতে পারি, কিভাবে লিখবো বলো তো? dy by dx is equal to 2 into x to the power 2 minus 1 তাহলেই তো 2x আসছে is equal to 2x to the power 1 is equal to 2x আসছে। এই x স্কোয়ার y is equal to x স্কোয়ার যদি হয় তাহলে dy by dx is equal to 2x হচ্ছে। আর এই dy by dx কে আমি এই 2টা সামনে এলো 2x to the power 1 লিখলাম, এই 2x টাকে 2x to the power 1 লিখলাম, সরি 2x to the power 2 minus 1 লিখলাম, দিয়ে 2x to the power 1 হলো, এটা 2x হলো। এইটাকে dy by dx 3x স্কোয়ার কে লিখতে পারি 3 into x to the power 3 minus 1, 2টাকে লিখলাম 3 minus 1 is equal to 3x স্কোয়ার হলো। 3x স্কোয়ারের 2টাকে এই x স্কোয়ারের 2টাকে আমি 3 minus 1 লিখলাম, ঠিক আছে, তাহলে 3x স্কোয়ার হলো।
তুমি দেখো আমি যদি এটাকে x টু দ্য পাওয়ার n লিখতাম, y ইজ ইকুয়াল টু যদি x টু দ্য পাওয়ার n লিখতাম, দাঁড়াও আমি যদি এটাকে y ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার n লিখতাম, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু n ইন্টু x টু দ্য পাওয়ার n মাইনাস 1। যদি এইটা দিয়ে যদি আমি করতাম, তাহলে দেখো এইখানে যদি তুমি n ইজ ইকুয়াল টু 2 যদি বসাও, এইখানে যদি n ইজ ইকুয়াল টু 2 যদি বসাও, তাহলে দেখো এই ফর্মুলা কিন্তু ম্যাচ করে যাচ্ছে। এখানে n এর জায়গায় 2 বসাও, দেখো n এর জায়গায় 2 বসালে তাহলে 2 ইন্টু x টু দ্য পাওয়ার 2 মাইনাস 1 হচ্ছে, 2 ইন্টু x টু দ্য পাওয়ার 2 মাইনাস 1 হচ্ছে, তাহলে 2x হচ্ছে। ঠিক সেরকম তুমি যদি এইখানেও y ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার n যদি বসাও, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু n ইন্টু x টু দ্য পাওয়ার n মাইনাস 1। এই ফর্মুলাটা যদি তুমি অ্যাপ্লাই করো, এবং তুমি এখানে n ইজ ইকুয়াল টু যদি 3 বসিয়ে দাও, তাহলে তুমি এই ফর্মুলাতে আসতে পারবে। n এর জায়গায় 3 বসাও, তাহলে 3 ইন্টু x টু দ্য পাওয়ার 3 মাইনাস 1, 3 ইন্টু x টু দ্য পাওয়ার 3 মাইনাস 1, 3 ইন্টু x টু দ্য পাওয়ার 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার আসছে। এটা এই প্রুফগুলো কিন্তু করতে লাগে না তোমাকে, কিন্তু এইটাই সূত্র, এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। মুখস্থ মানে আসছে কোথা থেকে সেটা বলে দিলাম। প্রথম কথা dy বাই dx এর ফিজিক্যাল সিগনিফিকেন্স কি বোঝালাম, dy dx কি জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে সেটা তোমাকে বুঝালাম। তারপরে dy বাই dx কোন একটা স্পেসিফিক ফাংশনের dy বাই dx কি করে বের করতে হয় তার সূত্রটা প্রমাণ করে দেখালাম। আর কিন্তু প্রমাণ করে দেখাবো না, একটাই জাস্ট প্রমাণ করে দেখালাম। তারপরে তোমাকে বেশ কিছু আইডেন্টিটির dy বাই dx এর ভ্যালু তোমাকে মুখস্থ রাখতে হবে। তার মধ্যে একটা আইডেন্টিটি আমরা অলরেডি করে ফেলেছি, যে y ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার n যদি হয়, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু হবে n ইন্টু x টু দ্য পাওয়ার n মাইনাস 1। এটা হচ্ছে একটা আইডেন্টিটি, এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটি তোমাকে মুখস্থ রাখতে হবে, এবার এইটা ইউজ করে সাপোজ করো তোমাকে দিল y ইজ ইকুয়াল টু x স্কোয়ার, তোমাকে বের করতে বললো dy বাই dx ইজ ইকুয়াল টু কত, বের করে দেখাও। সাপোজ করে দিল তোমাকে y ইজ ইকুয়াল টু x কিউব বলে দিল, তাহলে dy বাই dx তোমাকে বের করতে বললো। এখানে y ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার 5 বলে দিল, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু তোমাকে বের করতে বলছে। এবার তুমি নিচে করো, এখানে x স্কোয়ার হলে 2 ইন্টু x টু দ্য পাওয়ার 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2x হবে। এখানে 3 ইন্টু x টু দ্য পাওয়ার 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার হবে। এখানে 5 ইন্টু x টু দ্য পাওয়ার 5 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5 ইন্টু x টু দ্য পাওয়ার 4 হবে। বুঝতে পারছো? তোমাকে এই জিনিসগুলো কিন্তু করতে বলবে, জিজ্ঞাসা করবে। কি করে ডেরিভেটিভ করতে হয় সেটা জাস্ট বলে দিলাম। এবারে তোমাকে যদি বলে যে y ইজ ইকুয়াল টু 1 বাই x, dy বাই dx ইজ ইকুয়াল টু কত তোমাকে বের করতে বললো, কি করে বের করবে করে দেখাচ্ছি চলো। 1 বাই x কে তুমি x টু দ্য পাওয়ার মাইনাস 1 লিখতে পারো,
ডি ডিএক্স, 1/x কে তুমি x টু দ্য পাওয়ার -1 লিখতে পারো। আমি এই রাশিটাই লিখলাম এখানে, এই যে dy/dx, এখানে ddx টাকে রাখলাম, দি y এর জায়গায় x টু দ্য পাওয়ার -1 পুট করে দিলাম। কেন? কারণ 1/x টাকে আমি x টু দ্য পাওয়ার -1 লিখতেই পারি। এই রাশিটা আর এই রাশিটা সেম, এই এক্সপ্রেশনটা আর এই এক্সপ্রেশনটা সেম, শুধু y এর জায়গায় আমি ভ্যালু পুট করেছি x টু দ্য পাওয়ার -1। তাহলে এইটা ইজ ইকুয়াল টু কত আসবে? -1 ইন্টু x টু দ্য পাওয়ার -1 -1। তাহলে এইটা আসবে -x টু দ্য পাওয়ার -2, এটা আসবে -1/x²। এটাই হচ্ছে আমার dy/dx এর এক্সপ্রেশন। সিমিলারলি সাপোজ করো তোমাকে বললো যে y ইজ ইকুয়াল টু 1/x², এইটার ডেরিভেটিভ বের করতে বললো। দিয়ে তুমি dy/dx এর ভ্যালু তোমাকে ক্যালকুলেট করতে বলে দিল। কি করে করবে? 1/x² আছে মানে তুমি চুপচাপ আগে এটাকে x টু দ্য পাওয়ার -2 লিখবে, দিয়ে এটাকে ddx অফ x টু দ্য পাওয়ার -2 লিখলে, দিয়ে এটা কত হলো? -2 ইন্টু x টু দ্য পাওয়ার -2 -1, দিয়ে এটা কত হলো? -2 ইন্টু x টু দ্য পাওয়ার -3। তাহলে এইখান থেকে আসছে dy/dx। আচ্ছা, এটাকে কত লিখতে পারি? -2/x³। তাহলে dy/dx ইজ ইকুয়াল টু হচ্ছে -2 ডিভাইডেড বাই x³। বুঝতে পারলে? তোমাকে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি করতে। হোমওয়ার্ক, y ইজ ইকুয়াল টু 1/x টু দ্য পাওয়ার 5, এটা বের করে নিয়ে আসবে। 1/x টু দ্য পাওয়ার 5 এটা বের করে নিয়ে আসবে। y ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার 12 এটা বের করে নিয়ে আসবে। y ইজ ইকুয়াল টু 1/x টু দ্য পাওয়ার 12 এটা বের করে নিয়ে আসবে। y ইজ ইকুয়াল টু 1/x³ এটা বের করে নিয়ে আসবে। y ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার 10 এটা করে নিয়ে আসবে। এই 5টা অঙ্ক দিয়েছে, ঠিক আছে? তোমাকে প্রত্যেকের ক্ষেত্রে dy/dx এর মান বের করতে হবে। এই প্রত্যেকের ক্ষেত্রে dy/dx ইজ ইকুয়াল টু কত এটা বের করতে হবে। বোঝা গেছে? তাহলে আমি একটা আইডেন্টিটির y ইজ ইকুয়াল টু x টু দ্য পাওয়ার n যদি হয় তাহলে dy/dx কি করে বের করব এটা আমি তোমাকে শেখালাম। এবারে আরো সূত্র রয়েছে। সাপোজ করো y ইজ ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট রয়েছে ইনটু সাপোজ করো fx রয়েছে, ফাংশন অফ x। এবার বলবে স্যার y ইজ ইকুয়াল টু a ইনটু ফাংশন অফ x মানেটা কি? সাপোজ করো ফাংশন অফ x এর জায়গায় তুমি y ইজ ইকুয়াল টু a ইনটু x টু দ্য পাওয়ার n লিখলে, যেখানে fx ইজ ইকুয়াল টু হচ্ছে x টু দ্য পাওয়ার n। কি বললাম বুঝতে পারলে? ফাংশন মানে ফাংশন অফ x মানে হচ্ছে x এর কোনো একটা সম্পর্ক থাকবে,
ঠিক আছে, এরকম যদি হয় তাহলে dy/dx এটা ইজ ইকুয়াল টু, যখন লিখছো তখন চুপচাপ লিখবে d/dx, y এর জায়গায় মানটা লিখবে, a ইন্টু fx লিখবে। নিয়ম হচ্ছে যখন তুমি এই রকম ডেরিভেটিভ করছো তখন এই যে যেখানে যেখানে a ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, যেখানে a ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট, এরকম যদি হয় তাহলে কনস্ট্যান্ট কিন্তু আমার ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যায়, দিয়ে d dx অফ ফাংশন অফ x হয়। কি বললাম বুঝতে পারলে? এটা হচ্ছে আমার সূত্র। এখানে a ইজ ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তোমাদেরকে একটা ভালো জিনিস আমি করালাম না, এখানে করার ছাড়ো। সাপোজ করো y ইজ ইকুয়াল টু x, তাহলে dy/dx কত হবে বলো তো? কত হবে? দেখো এখানে x রয়েছে মানে কিছু নেই, মানে আমি x এর পাওয়ার কিছু নেই মানে এটাকে x টু দা পাওয়ার 1 লিখতে পারি। তাহলে এটা হবে 1 ইন্টু x টু দা পাওয়ার 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু x টু দা পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, কারণ সামথিং টু দা পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়। খেয়াল রাখবে y ইজ ইকুয়াল টু x হলে dy/dx ইজ ইকুয়াল টু 1 হবে। x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে একই হয়। ঠিক আছে, বাস। এবারে এই যে সূত্রটা পড়লাম এর একটা এক্সাম্পল আমি করে দেখাই। সাপোজ করো y ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স কিউব, একটা এরকম ফাংশন দিয়ে দিয়েছে, দিয়ে তোমাকে dy/dx ইজ ইকুয়াল টু বের করতে বলছে। দেখো এটাকে লিখতে পারি, এই লাইনটাকে রিপিট করছি, d/dx অফ 2 এক্স কিউব, যেখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট। আর আমি দেখলাম যদি কনস্ট্যান্ট কেউ থাকে তাহলে সেই কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যায়, এই কনস্ট্যান্ট আমার ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যাবে। দেখো কনস্ট্যান্ট ডেরিভেটিভের বাইরে বেরিয়েছে, তাহলে এখানে 2 হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাহলে 2 আমার ডেরিভেটিভের বাইরে বেরোবে, 2 ইন্টু d dx অফ এক্স কিউব। এবারে এক্স কিউবের ডেরিভেটিভ কত হয়? এক্স কিউবের ডেরিভেটিভ হবে 3 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 6x স্কোয়ার। এটা হচ্ছে আমার dy/dx এর ভ্যালু। কি বললাম বুঝতে পারলে? সাপোজ করো y ইজ ইকুয়াল টু 2/x, এটা যদি দিয়ে দেয় তাহলে dy/dx কত হবে? d dx অফ
2/x, 2টা যেহেতু কনস্ট্যান্ট তাই ডেরিভেটিভের বাইরে আসবে, তাহলে d dx of 1/x 2 into d dx of 1/x কে লিখতে পারি x to the power -1 2 by এটা হবে minus of 1 into x to the power minus of 1 minus of 1, এটা হবে minus of 2 into x to the power -2। তাহলে এইখানে আমার dy by dx is equal to হবে minus of 2 by x square। বোঝা গেছে? কিছু হোমওয়ার্ক দিই পারে? Find dy by dx। এক নম্বরে বললো y is equal to 2x cube, 2 নম্বরে বললো y is equal to 8 into x to the power 10, 3 নম্বরে বললো y is equal to 10 by x to the power 7, 4 নম্বরে বললো y is equal to 5 x to the power 6, 5 নম্বরে বললো y is equal to 1/3 x cube by 3 করে দে, x cube by 3 6 করে দি, y is equal to x to the power 6 by 6। এতগুলো ডেরিভেটিভ তুমি ঘর থেকে করে নিয়ে আসবে। ঠিক আছে, চলো আরেকটা নিয়ম শেখাই। y is equal to sin x যদি হয় তাহলে dy by dx is equal to cos x হবে। সেটা তো আমি একদম ইয়েতে লিখে দেখো d dx of sin x is equal to cos x হবে, মুখস্থ রাখবে সূত্র এগুলো। d dx of cos x is equal to minus of sin x হবে, d dx of e to the power x is equal to e to the power x হবে, খেয়াল রাখবে। d dx of ln x is equal to 1 by x হবে। তার মধ্যে এই সূত্র বেশি ইম্পর্টেন্ট, এটাকে ডবল স্টার দিয়ে দিই, এটাকে সিঙ্গেল স্টার দিই, এটা অতটাও কাজে লাগে না। এই সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতগুলো ইম্পর্টেন্ট বেকার দিয়ে লাভ নেই, 3টে দিই। এই সূত্র আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর এইগুলো তো আমি প্রমাণ করে দেখিয়েছি। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল রাখবে, সাপোজ করো y is equal to u plus v plus w, যেখানে u হচ্ছে ফাংশন অফ x, ভিটাও হচ্ছে ফাংশন অফ x, ভিটাও হচ্ছে ফাংশন অফ x,
আর ডাব্লিউটাও হচ্ছে ফাংশন অফ এক্স। তাহলে এইখানে যে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু হবে না, এটা হবে ডিইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স প্লাস ডিডাব্লিউ বাই ডিএক্স। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, এটাও খেয়াল রাখবে। এটা প্রমাণ করে দেখাই, প্রমাণ বলতে একটা অ্যাপ্লিকেশন করে দেখাই। সাপোজ করো y ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস কস এক্স, এটা এরকম ফাংশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমাকে এবার ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এইখানে যদি ডিওয়াই বাই ডিএক্স যদি আমি করতে যাই, তাহলে এটা হবে ডি ডিএক্স অফ, আগে সাইন এক্স এর ডেরিভেটিভ করব প্লাস ডি ডিএক্স অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করব প্লাস ডি ডিএক্স অফ কস এক্স এর ডেরিভেটিভ করব। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স এর ডেরিভেটিভ হয় কস এক্স, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, কস এক্স এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স। হয়ে গেল প্রমাণ। এরকম জিনিস বুঝতে পারলে? নেক্সট আর কি আছে? এই যে যে জিনিসগুলো শেখালাম এইগুলো শিখলেই মোটামুটি তোমার ডেরিভেটিভের কাজ মোটামুটি হয়ে যাবে। ডেরিভেটিভ কিন্তু এখানেই শেষ নয়, ডেরিভেটিভ একটা সামান্য জিনিস আমি তোমাদেরকে পড়িয়ে দেখালাম, তার মধ্যে বেশিরভাগ জিনিস তোমাকে শেখালাম। মানে বেশিরভাগ আজকে আমি আমার এনার্জিটা যেখানে খরচ করলাম সেটা হচ্ছে ডেরিভেটিভের ফিল্ডটা, কেন ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, এটা তোমাকে বেশি ভালো করে বোঝানো হয়েছে। বাদ বাকি এগুলো সূত্র নর্মাল, এখানে ফিজিক্স কিন্তু কিছু নেই। এই জিনিসগুলো জানলে আমার অঙ্কে আমার ফিজিক্সের অঙ্ক করতে সাহায্য হেল্প হবে। ঠিক আছে, আর কি আছে এখানে মোটামুটি তোমাদের? হ্যাঁ দেখো, আমি যে এখানে ডি বাই ডিএক্স অফ সাপোজ করো সাইন এক্স করলাম, দিয়ে ডি ডিএক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু যে কস এক্স আমার এলো, এইখানে এই ডিটা কি প্রকাশ করছে বলতো? এই ডি কি প্রকাশ করছে, আর এইখানে এই এক্সটা আমার কি প্রকাশ করছে? এই এক্সটা প্রকাশ করছে কার রেসপেক্টে আমি ডেরিভেটিভ করছি, আর এইখানে এই ডিটা প্রকাশ করছে আমি ডেরিভেটিভ করছি। কি বললাম বুঝতে পারলে? ওপরের ডি প্রকাশ করছে আমি ডেরিভেটিভ করছি, নিচের এক্সটা প্রকাশ করছে আমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি। আর ওভারঅল এই যে ডি বাই ডিএক্স, এই ওভারঅল ডি বাই ডিএক্স এই পুরো জিনিসটাকে আমি অপারেটর বলবো। এই পুরো জিনিসটাকে বলা হয় অপারেটর। এই পুরো জিনিসটা মানেই হচ্ছে অপারেটর। ঠিক আছে, এই পুরো জিনিসটা মানে হচ্ছে অপারেটর, খেয়াল রাখবে। এবারে তোমাদেরকে আরো একটা সূত্র বলি, যেটা তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুখস্থ করে রাখতে হবে তোমাকে। ডি বাই ডিএক্স অফ
ইউ ভি, যেখানে ইউ ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স আর ভিটাও হচ্ছে ফাংশন অফ এক্স। ঠিক আছে, এর ডেরিভেটিভ করার নিয়ম কি? আচ্ছা, আরেকটা জিনিস তোমাকে বলে দিই, এখানে আমি প্লাস 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 করলাম, তো এটা যদি মাইনাস হতো তাহলে এইখানেও এগুলো মাইনাস হতো, খেয়াল থাকে জানো। এইখানে যদি এটা মাইনাস হতো তাহলে এটাও এখানে মাইনাস হতো, যদি এখানে মাইনাস হতো তাহলে এটাও এখানে মাইনাস হতো, খেয়াল থাকে জানো। এটা মাইনাস হলে মাইনাস হতো, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে এটা আমার প্লাস হয়ে যেত। এই জিনিসগুলো খেয়াল রাখবে। বাস, এই যে দুটো ফাংশনের যদি গুণ থাকে তাহলে আমি ডেরিভেটিভ কি করে বের করব? প্রথমে আমি ফার্স্টটাকে কনস্ট্যান্ট রেখে সেকেন্ডটাকে ডেরিভেটিভ করব, তারপরে আমি সেকেন্ডটাকে কনস্ট্যান্ট রেখে ফার্স্টটাকে ডেরিভেটিভ করব। এটা হচ্ছে আমার আরেকটা সূত্র। আর সব থেকে বড় কথা হচ্ছে এই সূত্রটাও বিশাল ইম্পর্টেন্ট। যখন আমি দুটো ফাংশন, মানে আমাকে এমন একটা ফাংশন ডেরিভেটিভ করতে হবে যেখানে দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন থাকবে, অর্থাৎ ইউ হচ্ছে একটা ফাংশন, ভি হচ্ছে একটা ফাংশন। যদি ইউ ভি এর ডেরিভেটিভ করতে বলে তখন প্রথমে আমি ফার্স্টকে কনস্ট্যান্ট রেখে সেকেন্ডের ডেরিভেটিভ করব, তারপরে প্লাস দিয়ে সেকেন্ডকে কনস্ট্যান্ট রেখে ফার্স্টের ডেরিভেটিভ করব। একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। সাপোজ করো y ইজ ইকুয়াল টু হচ্ছে x sin x। x টা হচ্ছে একটা ফাংশন, sin x টা হচ্ছে আরেকটা ফাংশন। এখন যদি আমি dy বাই dx যদি বের করতে যাই তাহলে d dx অফ x sin x, x টাকে বাইরে বের করব, দিয়ে sin x এর ডেরিভেটিভ করব, তারপরে sin x কে কনস্ট্যান্ট রেখে x এর ডেরিভেটিভ করব। তাহলে এইখানে আমার আসবে sin x এর ডেরিভেটিভ হয় cos x আর x এর ডেরিভেটিভ হয় 1। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার এখান থেকে হোমওয়ার্ক দেওয়া যেতেই পারে। চলো তোমাকে হোমওয়ার্ক দিই। ফাইন্ড dy বাই dx। এক নাম্বার অঙ্ক হচ্ছে y ইজ ইকুয়াল টু 1 বাই x ইন্টু sin x। দু নম্বরে হচ্ছে y ইজ ইকুয়াল টু sin x ইন্টু cos x। তিন নম্বর অঙ্ক হচ্ছে y ইজ ইকুয়াল টু x স্কোয়ার cos x। ঠিক আছে, করে দেখাবে। এইখানে কি করবে, প্রথমে 1 বাই x টাকে কনস্ট্যান্ট রেখে sin x এর ডেরিভেটিভ করবে, তারপরে প্লাস দেবে, sin x কে কনস্ট্যান্ট রেখে 1 বাই x এর ডেরিভেটিভ করবে। এভাবে এই অঙ্কগুলো তোমাকে করতে হবে। লাস্ট একটা সূত্র তোমাকে খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে আমি দুটো ফাংশনের যোগ থাকলে ডেরিভেটিভ কি হয় করে দেখালাম, বিয়োগ থাকলে ডেরিভেটিভ কি হয় করে দেখালাম, গুণ থাকলে ডেরিভেটিভ কত হয় করে দেখালাম। এবার ভাগেরটা তোমাকে শিখতে হবে। দেখো, সাপোজ করো
y ইজ ইকুয়াল টু u বাই v রয়েছে, তাহলে dy বাই dx যখন করবে তখন v স্কোয়ার কে নিচে লিখবে, দিয়ে এখানে v du হবে মাইনাস u dv হবে, বা এটাকে v স্কোয়ারটাকে নিচে লিখবে, তাহলে v এখানে হবে du বাই dx মাইনাস u ইন্টু dv বাই dx, এটা হচ্ছে আমার dy dx এর ভ্যালু। এটা করে দেখাই, চলো আমি এটা করে দেখাচ্ছি, সাইন এক্স বাই এক্সটা করে দেখাচ্ছি, সাইন এক্স বাই এক্স তোমরা এটা গুণে দেখালে করে দেখাবে। সাপোজ করো y ইজ ইকুয়াল টু আছে সাইন এক্স বাই এক্স, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু প্রথমে বড় বাই দেবে, এক্স স্কোয়ার করবে, এক্সটাকে কনস্ট্যান্ট রেখে সাইন এক্স এর ডেরিভেটিভ করবে, তারপরে সাইন এক্স কে কনস্ট্যান্ট রেখে এক্স এর ডেরিভেটিভ করবে, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু সাইন এক্স এর ডেরিভেটিভ হয় cos x, তারপরে x এর ডেরিভেটিভ হয় 1, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু হবে cos x বাই x মাইনাস sin x বাই x স্কোয়ার হয়ে গেল। বেসিক্যালি এই সূত্রটা আমি মনে রাখা পছন্দ করি না, কারণ আমি এটাকে তোমাকে বাড়িতে কাজ দিলাম না, এটাকে তোমাকে বাড়িতে দেওয়া হলো, কিভাবে করবে বলো তো, y ইজ ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স আছে, তো এটাকে তুমি 1 বাই এক্স ইন্টু সাইন এক্স করতে পারো, 1 বাই এক্স ইন্টু সাইন এক্স করতে পারো। যখন তুমি এটা dy বাই dx করবে না, প্রথমে 1 বাই এক্সটাকে কনস্ট্যান্ট রাখবে, দিয়ে সাইন এক্স এর ডেরিভেটিভ করবে, তারপরে সাইন এক্স কে কনস্ট্যান্ট রাখবে, দিয়ে 1 বাই এক্স এর ডেরিভেটিভ করবে, দেখো একই অ্যান্সার আসবে, দেখবে সাইন এক্স এর ডেরিভেটিভ কত হয়, cos x হয়, প্লাস 1 বাই এক্স এর ডেরিভেটিভ কত হয়, মাইনাস অফ 1 বাই এক্স স্কোয়ার হয়, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু cos x বাই x মাইনাস sin x বাই x স্কোয়ার। দেখো তো সেম রেজাল্ট এসেছে, দেখো সেম রেজাল্ট এসেছে, দেখো এইটা আর এটা সেম রেজাল্ট এসেছে, সেম রেজাল্ট। তাহলে কেন বেকার এক্সট্রা সূত্র মুখস্থ রেখে আমি এটা করতে যাবো, আমি এভাবে করা পছন্দ করি। যার যেটা পছন্দ, কেউ এটা থেকে সহজ বলে মনে করে, আমি এটাকে সহজ বলে মনে করি, কারণ আমার ব্রেনে হেডেক কম আছে। তো মোটামুটি দেখো ডেরিভেটিভ কিন্তু শেষ নয়, ডেরিভেটিভ এখানে এই তো শুরু হলো ডেরিভেটিভ, কিন্তু ফিজিক্স বুঝতে গেলে যেটুকু ডেরিভেটিভ আমাকে লাগবে, আমার প্রয়োজন আসবে, সেটুকু আমরা এতটা হলেই মোটামুটি আমরা ফিজিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকু ডেরিভেটিভ আমাদের প্রয়োজন সেটুকু আমরা করতে পারবো। হ্যাঁ, এরপরে আরো অনেক ফর্ম রয়েছে,
যদি ভবিষ্যতে অঙ্ক করতে গিয়ে আমাদের কাজে আসে তাহলে আমরা তখন সেইটুকু জিনিস শিখে নেব। কারণ এইভাবে ফিজিক্সের ক্লাসে অঙ্ক করলে তোমাদের বোরিং লাগবে আমি ভালো করে জানি। তাই জন্য যেটুকু জিনিস আমাকে ফিজিক্স শিখতে সাহায্য করবে সেটুকু জিনিস বেসিক ম্যাথসে আমাদের শেখানো হবে। তো আজকে আমরা ডেরিভেটিভ মোটামুটি শেষ করলাম। এর পরের ভিডিওতে আমরা ইন্টিগ্রেশন শিখবো। আজকের ভিডিও আমি এইখানেই শেষ করছি। ততক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে রিভাইজ করবে কিন্তু। আর দেখো, ডেরিভেটিভ যে ভালো করে শিখবে সেই কিন্তু ইন্টিগ্রেশন শিখতে পারবে, বারবার ধরে বলছি। তো ডেরিভেটিভ ভালো করে করো, আর ডেরিভেটিভ যদি ভালো করে হয়ে যায় বিশ্বাস করো একদম ফিজিক্সে বিশাল সুবিধা হবে। যাই হোক, হ্যাঁ ডেরিভেটিভ বললাম, ডেরিভেটিভের পরে আমি ইন্টিগ্রেশন করাবো না, আমি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আমাকে করাতে হবে। ডেরিভেটিভেরই আরেকটা ভিডিও এরপরে আরেকটা আসবে, তারপরেই মোটামুটি তোমাদের ডেরিভেটিভ শেষ হবে। ঠিক আছে, তো চলো আজকে আমি এইখানেই শেষ করছি লেকচারটা। আজকের মতো বাই।